দর্শক, বিশ্ব ফুসফুস দিবসে অ্যারিস্টো ফার্মার সৌজন্যে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন সুবাতাসে ভরে যাক ফুসফুস অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আজ আমাদের আলোচনার বিষয় শ্বাসতন্ত্রের সুরক্ষা, সমসাময়িক ভাবনা। দর্শক, বাংলাদেশের মোট জনগোষ্ঠীর একটি বড় অংশই ফুসফুসের রোগে আক্রান্ত। ফুসফুসের রোগের প্রধান কারণ বায়ু দূষণ, ধূমপান, অতিরিক্ত জনসংখ্যার এবং সামাজিক সচেতনতার অভাব ইত্যাদি। আমরা এই সকল বিষয়ে আজ বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে চারজন বিশেষ অতিথি রয়েছেন আমাদের স্টুডিওতে। প্রথমে পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী হোসেন। আছেন লাং ফাউন্ডেশনের মহাসচিব ডাক্তার আসিফ মোস্তফা মাহমুদ, আছেন লাং ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ডাক্তার আব্দুস শাকুর খান এবং আছেন লাং ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সুবাতাসে ভরে যাক ফুসফুস অনুষ্ঠানে। যেমনটা বলছিলাম, আমাদের আজকের এই আয়োজনের প্রত্যয় হচ্ছে সুবাতাসে ভরে যাক ফুসফুস, এবং আমরা চাই একটা সুস্থ ফুসফুস সবাই যাতে পাক। প্রথমে যাচ্ছি আসিফ মোস্তফা স্যারের কাছে। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের শহরাঞ্চলে বিশেষ করে ঢাকা, চট্টগ্রামের মতো শহর বা ব্যস্ত নগরীতে দূষিত পরিবেশের কারণে শিশু এবং বয়স্কদের কী ধরনের শারীরিক সমস্যা আপনি দেখতে পাচ্ছেন, এবং তারই সাথে জিজ্ঞেস করতে চাই এর থেকে উত্তরণের উপায় কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে দূষণের কারণে কিছু স্বল্পমেয়াদী, যেটাকে আমরা বলবো ইমিডিয়েট, এবং কিছু দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি হচ্ছে। স্বল্পমেয়াদীর মধ্যে যেটা রয়েছে যে শ্বাসনালীর সংবেদনশীলতা অথবা সেন্সিটিভিটি, যেটা প্রতীয়মান হয় রোগীর শ্বাসকষ্টের মাধ্যমে। বিভিন্ন ধরনের শ্বাসকষ্টের জটিলতা, তার অ্যাজমা যদি নাও থাকে, এই যে দূষিত পরিবেশে সে শ্বাস নিচ্ছে তাতে শিশু এবং বয়স্ক সকলের একটা শ্বাসকষ্টের সমস্যা থাকছে। আরেকটা দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী কাশ, কোনোভাবেই এই কাশ থেকে রোগী মুক্তি পাচ্ছেন না। এরপরে চলে আসি যে বিভিন্ন ধরনের সংক্রমণ, দূষিত বায়ুর মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া, এমনকি টিবি জীবাণুর মতন জীবাণু, মারাত্মক জীবাণু ভেসে বেড়ায় এবং ফুসফুসে সহজে ঢুকে যায় ওই যে দূষিত বায়ুর যে পার্টিকেলসগুলো আছে তার মাধ্যমে। এবং এই পার্টিকেলসের মাধ্যমে আমাদের যে ফুসফুসের একটা নিজস্ব প্রতিরোধ ক্ষমতা আছে, ইমিউন সিস্টেম, সেটাও কিন্তু ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে ফুসফুস এবং শ্বাসতন্ত্র অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে। দীর্ঘমেয়াদীর মধ্যে আমরা যেগুলি দেখতে পাচ্ছি যে ফুসফুসের যে সাধারণ যে ধারণ ক্ষমতা, শ্বাস প্রশ্বাসের ক্ষমতা, সারা জীবন মানুষকে অক্সিজেন দিবে, কার্বন ডাইঅক্সাইড বের করবে, সেই জিনিসটাও ব্যাহত হয়। ফুসফুসের ভিতরে যে পর্দা বা ঝিল্লি রয়েছে সেটাও কিন্তু আস্তে আস্তে মোটা হয়ে যায়, এবং যেটাকে আমরা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বলি। এবং সেই কারণে পরবর্তীতে হয়তোবা একজন 40-50 বছর বয়সে গিয়ে এ ধরনের একটা মারাত্মক রোগে আক্রান্ত হন। এখন আসি যে কিভাবে সমাধান করব। নিশ্চয়ই দূষণ একটি জাতীয় ব্যাপার, এর মধ্যে রাষ্ট্রের দায়িত্ব আছে, সমাজের দায়িত্ব আছে। কিন্তু আমাদের দিক থেকে আমরা যেটা বলতে চাই বক্ষবিদ বিশেষজ্ঞ হিসেবে, যে আমাদের এই পরিবেশের মধ্যে সর্বপ্রথম যদি মাস্ক ব্যবহার করি সেটা একটা, 2 নম্বর ফুসফুসকে সচল রাখবো। যদি দূষণের কারণে আমি আমার যে এক্সারসাইজ, কায়িক শ্রম, এটাকে বন্ধ করে দিই তাহলে কিন্তু কোনো লাভ হবে না। এর মধ্যেই আমাদেরকে সচেতন হয়ে নিজের শ্বাসের প্রশ্বাস স্বাভাবিক ব্যায়ামটা চালাতে হবে। এবং যেটা মানুষের নিয়ন্ত্রণে আছে সেটা হচ্ছে আপনার ধূমপানে বিষপান, ধূমপানে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ওনার পারিপার্শ্বিক সব লোকগুলোকেও ক্ষতিগ্রস্ত করছেন। এবং শেষে আমি এটা বলবো যে বাংলাদেশে যে গ্রামাঞ্চলে যে কাঠখড়ের যে চুলাটা ব্যবহার হয়, সেটা কিন্তু যারা এটাতে এক্সপোজড হচ্ছেন, আমরা এটাকে বলি ইনডোর এয়ার পলিউশন, এটা কিন্তু একটা মারাত্মক রোগের সৃষ্টি করছে। অতএব আমরা দেশের উন্নতির সাথে সাথে এই ধরনের যে বায়োমাস ফুয়েলের যেই ব্যবহার, এটাকে কমিয়ে আনা অত্যন্ত প্রয়োজন। জি, খুব সুন্দর করে এই বিষয়ে আমাদেরকে বললেন। আমি একটু ধূমপানের বিষয়ে একটা প্রশ্ন আপনার কাছে ছিল, তা হচ্ছে আপনি বলছিলেন ধূমপান যারা করে, যতটুকু আমি জানি যারা প্যাসিভ ইনজাস্টার, যারা ধূমপান করে তাদের থেকে বেশি ক্ষতি হচ্ছে চারপাশে যে মানুষগুলো হয়। এই বিষয়ে একটু ছোট করে আপনার কাছে জানতে চাচ্ছিলাম, যারা ধূমপান করেন না তারপরেও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন আশেপাশে যারা ধূমপান করছেন তাদের জন্য। সেটার কারণ হচ্ছে যে আমরা যখন সিগারেটটা, যিনি ধূমপান করেন, ভিতরে ওনার ফুসফুসের ভিতরে কিছু কেমিক্যালস যায়, কিন্তু যখন সিগারেটটা পুড়ছে আশেপাশের বাতাসেও সে কিন্তু অনেক ধরনের মারাত্মক কেমিক্যালসকে নিঃসরণ করে। সেটা একজন প্যাসিভ স্মোকার, যিনি পাশে আছেন, ওনার শিশু, ওনার পরিবারবর্গ, তারা কিন্তু ভিতরে নিচ্ছেন। এবং অনেক ধরনের টক্সিক কেমিক্যালস এর মাধ্যমেও ফুসফুসে প্রবেশ করে ফুসফুসে ক্ষতি করতে পারে।
ধন্যবাদ আপনাকে। এবার চলে আসছি অধ্যাপক আলী হোসেন স্যারের কাছে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, কোভিডের পরে মানুষের মধ্যে শ্বাসতন্ত্রের যে জটিলতা রয়েছে সেটি কেমন বৃদ্ধি পেয়েছেন, কেমন আপনি দেখতে পাচ্ছেন, এবং এর মোকাবেলায় কী ধরনের উদ্যোগ আপনারা নিয়েছেন? কোভিড পরবর্তী আসলে দু ধরনের জটিলতা হয়েছে। একটা হচ্ছে কোভিড আক্রান্ত লাংসের জটিলতা, আর একটা কোভিড ভ্যাকসিনের জটিলতা। কোভিড আক্রান্ত লাংসের যে জটিলতাগুলো সেটা দু প্রকার ছিল। একটা শর্ট টার্ম, অর্থাৎ যতদিন কোভিড ছিল কয়েক মাস হতে ভুগেছে, তারপর ঠিক হয়ে গেছে। কিন্তু লং টার্ম যে কোভিড পরবর্তী জটিলতা, সেটাই কিন্তু আমরা এখন পাচ্ছি পেশেন্ট। যেমন আমরা দেখি যে লাঙে কিছু ফাইব্রোসিস হয়ে গেছে, লাঙের ইমিউনিটি কমার জন্য পেশেন্টের ফ্রিকুয়েন্ট নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে, ঘন ঘন শ্বাসকষ্ট হচ্ছে, তার যাদের অ্যাজমা ছিল অ্যাজমা বেড়ে যাচ্ছে, যাদের সিওপিডি ছিল সিওপিডি এক্সারবেশন হচ্ছে। আর এছাড়া আমরা একটা গ্রুপ অফ পেশেন্ট পাচ্ছি বর্তমানে কোভিড পরবর্তী, যাদের ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ ডিপিএলডি বলি আমরা, সেটা অনেক হারে বেড়ে গেছে আমাদের দেশে। এটা হতে পারে একটা আনমাস্কিং অফ দ্য ডিপিএলডি, যেটা হয়তো এক্সপ্রেস করতো না, সেটা এক্সপ্রেস করছে। আমরা এখন বয়স্কদের মধ্যে পাচ্ছি, শিশুদের, ইভেন শিশুদের মধ্যে আমরা পাচ্ছি। আর ভ্যাকসিনে কিছু জটিলতা ডেভেলপ করছে। দেখা গেছে যে অনেক পেশেন্টের কোভিড নেওয়ার পরে তাদের হয়তো অ্যাজমা ডেভেলপ করছে। এটা হচ্ছে হাইপার ইমিউন রেসপন্সের কারণে। অনেকের আছে আপনার লাঙের ফাইব্রোসিস ডেভেলপ হচ্ছে, এটা হাইপার ইমিউন রেসপন্সের কারণে হচ্ছে। এই ধরনের কোভিড পরবর্তী যে জটিলতাগুলো হচ্ছে, এগুলোতে উত্তরণ উপায় হচ্ছে আমরা যাতে করে ইমিউনিটি বাড়ে লাংসের। ইমিউনিটি বাড়ানোর জন্য আমরা আমাদের রোগীদেরকে বর্তমানে প্রতি বছর ফ্লু ভ্যাকসিন দেওয়ার জন্য এনকারেজ করছি, এবং নিউমোনিয়া ভ্যাকসিন দেওয়ার জন্য বলছি তাদেরকে নিয়মিত শ্বাসতন্ত্রে ব্যায়াম করতে এনকারেজ করছি আমরা। আর এছাড়া তাদের কিছু পুষ্টিকর খাবার আছে যেগুলো লাংকে হেলদি রাখে। আর যে কথাটা আসিফ ভাই বললেন যে পেশেন্টদেরকে যে স্মোকিং, এটা খুব প্রিভেন্ট করতে হবে, কারণ এই কোভিড পরবর্তী জটিলতা কিন্তু স্মোকিং একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। এছাড়া আমাদের যে এয়ার পলিউশন, সেটাও কিন্তু একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। তো এগুলো থেকে যদি আমরা পেশেন্টকে মুক্ত রাখতে পারি, তাহলে অবশ্যই কোভিড পরবর্তী যে কমপ্লিকেশন হচ্ছে এগুলো অনেকাংশে কমে যাবে। এবং এটার জন্য আমরা লাং ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা দেশের বিভিন্ন অঞ্চলে ডাক্তারকে এডুকেট করছি, এবং এছাড়া আমরা পেশেন্টের অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য আমরা প্রায় সময় আমরা নিজের লাং ফাউন্ডেশনের মেম্বারগণ বিভিন্ন জেলায় গিয়ে আমরা এই বিষয়ে বক্তব্য রেখে সচেতন করার চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে স্যার। এবার হচ্ছে বেন্নুর স্যারের কাছে আমার প্রশ্ন, তা হচ্ছে ধূমপানজনিত কারণে দেশের জনগোষ্ঠীর একটা বড় অংশই নানা রকমের জটিলতা আক্রান্ত আছেন। এর থেকে মুক্তির উপায় কি, এবং তারই সাথে সরকারি এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা হচ্ছে কি ধরনের পদক্ষেপ নিতে পারেন বলে আপনি মনে করেন? আসলে ধূমপান নিয়ে তো একটু আগেও কথা হলো। তা আমি একটা জিনিস বলতে চাই যে আমরা যখন জন্মগ্রহণ করি, বিধাতা কিন্তু আমাদেরকে একটা নির্মল রোগমুক্ত ফুসফুস দিয়েই পাঠান। সেই সাথে কিছু ব্যাকটেরিয়া ভাইরাসও পৃথিবীতে পাঠিয়েছেন, যার ফলে হয়তো কিছু কিছু রোগ হয়। তো এর বাইরে আমরা অবিবেচকের মতো কিছু কাজ করি, যার ফলে এই ফুসফুস বা শ্বাসতন্ত্রটাকে আমরা নষ্ট করে ফেলি। তার মধ্যে পরিবেশ নিয়ে কথা বলা হয়েছে, আর একটি অন্যতম প্রধান শত্রু হচ্ছে এই ধূমপান। এই ধূমপান এমনই একটা খারাপ বিষয় যেটা যে এর ধোঁয়ার মধ্যে প্রায় 4000 রকমের মতো বিষাক্ত রাসায়নিক পদার্থ থাকে, যেগুলো শরীরে নানা ধরনের রোগ করে থাকে। ক্যান্সার থেকে শুরু করে ক্রনিক ব্রঙ্কাইটিস বা সিওপিডি জাতীয় রোগ, অ্যাজমা বাড়িয়ে দেওয়া, এই যে একটু আগে স্যার যে আইএলডির কথা বললেন সেটাকে বৃদ্ধিপ্রাপ্ত করা, অন্যান্য সংক্রামক ব্যাধিগুলোকে হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেওয়া, এটা যেমন ফুসফুসে তৈরি করে, এবং শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেটার হাত থেকে এই ধূমপানের থেকে রক্ষা পেতে পারে। এটা হার্টের স্ট্রোক করতে পারে, ব্রেনের স্ট্রোক করে, এটা লিভারের ক্ষতি করে, কিডনির ক্ষতি করে। তো এইরকম একটা ভয়াবহ জিনিস থেকে, এরকম একটা নেশাময় একটা জিনিস থেকে মুক্তি পাওয়া কিন্তু খুবই কঠিন কাজ। তারপরেও আমি বলবো যে মুক্তি পাওয়া সম্ভব না তা না। মুক্তি পাওয়ার জন্য প্রধান যে জিনিসটি দরকার সেটি হচ্ছে আপনার সদিচ্ছা। অর্থাৎ একজন ধূমপায়ী যদি এটি বুঝতে পারেন যে তিনি যে কাজটি করছেন সেটি অত্যন্ত ক্ষতিকর এবং এটা থেকে বের হয়ে আসতে হবে, তাহলে ওনার মনের মধ্যে এই জোরটা আনতে হবে যে আমরা এটা ছেড়ে দিব। এবং মানুষের অসাধ্য কিছু নেই, আল্লাহ তাআলা মানুষকে এই মানসিক শক্তি দিয়েই পাঠিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে আমরা ডাক্তাররা তাকে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে আসি, ধাপে ধাপে তাকে ধূমপান থেকে মুক্তি করে আনার একটা প্রক্রিয়া আছে। কিছু কিছু হচ্ছে তাদের কাউন্সিলিং, কিছু হচ্ছে তাদের জন্য কিছু ওষুধপত্র। এগুলো যদি তারা ফলো করেন অবশ্যই ধূমপান ত্যাগ করতে পারবেন। আরেকটি ব্যাপার হচ্ছে যে ধূমপান বা টোবাকো, এটির অ্যাভেলেবিলিটি
এটিকে কমিয়ে আনতে হবে। সেটার জন্য যথেষ্ট আইন আমাদের দেশে আছে। সিগারেটের যত্রতত্র বেচা বিক্রি যেন না হয়, এটার উপরে কর বাড়ানো ইত্যাদি যে আইনগুলো আছে সেই আইনগুলোকে প্রয়োগ করতে হবে। শক্তিশালী আইন আছে কিন্তু প্রয়োগ কম, সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। আর একটু সময় নেব যে দুটো কথা এখানে বলা হয়েছে। একটা আপনি বলেছিলেন যে সেকেন্ড হ্যান্ড স্মোক, এটি অত্যন্ত ভয়াবহ। আমি যখন আমার ঘরের ভিতরে একজন ধূমপায়ী যখন তার শিশুর সামনে বসে ধূমপানটা করেন, তার যতটা ক্ষতি হয় তার সেই শিশুটি বা তার পাশের মানুষের আরও বেশি ক্ষতি হয়। গর্ভবতী নারীর সামনে যদি ধূমপান করা হয় এটিতে আরও অনেক ক্ষতি হয়। আর একটি বর্তমান যুব সমাজের মধ্যে একটি ট্রেন্ড তৈরি হয়েছে যে সিগারেট ছেড়ে দিয়ে ভেপিং বা ই সিগারেট, এটি কিন্তু ইকুয়ালি ব্যাড, বরং কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি খারাপ। এটি করা যাবে না। অনেকে সীসা বা এই ধরনের ব্যাপারে আকৃষ্ট হয়ে যাচ্ছেন। আমি অনেক তরুণী মেয়েদেরকেও দেখেছি এটার ব্যাপারে খুব আকৃষ্ট হয়ে যাচ্ছেন। এগুলো কিন্তু ভয়াবহ রকমের ক্ষতিকর এবং এই ধূমপানের ব্যাপারে এইগুলোকেও অবশ্যই পরিত্যাগ করতে হবে। তা আমি প্রথম বলবো যে নিজের সদিচ্ছা, সামাজিক উদ্যোগ এবং সেই সাথে যদি আমাদের সরকার এবং নীতি নির্ধারকরা শক্তিশালী ভূমিকা নেন তাহলে আসলে এই তামাকের অভিশাপ থেকে আমাদের মুক্তি পাওয়া সম্ভব। খুব চমৎকারভাবে বললেন স্যার আসলে কিভাবে এই ধূমপান থেকে আসলে পরিত্রাণ করা সম্ভব এবং এর যে খারাপ দিকগুলো রয়েছে তা খুব সুন্দর করে তুলে ধরলেন। এই মুহূর্তে যাচ্ছি ডাক্তার আব্দুস সাকুর খানের কাছে। স্যার, যে প্রশ্নটা আপনার কাছে রয়েছে তা হচ্ছে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্যান্য সকল খাতের মতো স্বাস্থ্য খাতেও পরিবর্তনের প্রয়োজনীয়তা সামনে এসেছে এবং চিকিৎসকরা দেশের বিশিষ্ট নাগরিক সমাজেরই একটা অংশ। স্যার, এই বিষয়ে জানতে চাই যে তারা কিভাবে নতুন রাষ্ট্র সমাজ গঠনে এগিয়ে আসতে পারেন বলে আপনি মনে করেন? ধন্যবাদ। পরিবর্তিত পরিস্থিতি মানে আমি বলবো যে এখানে এক কথায় বলবো যে আমরা একটু যেন স্বাধীনভাবে কথা বলার মতো পরিস্থিতি পেয়েছি। আর যখন একটা মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে তখন স্বাধীনভাবে চিন্তাও করতে পারে এবং স্বাধীনভাবে ফোকাসড এরিয়াগুলো দেখতে পায়। আমি আমার তো পরিচয়, আমি একজন চিকিৎসক, একই সাথে আমার পরিচয় হচ্ছে আমি এই দেশের নাগরিক। তো চিকিৎসা ব্যবস্থা রাষ্ট্রের অন্যান্য যে ব্যবস্থাগুলো আছে তার মধ্যে অন্যতম প্রধান একটা ব্যবস্থা। আমরা জানি সংবিধান আমাদেরকে কয়েকটা রাইট দেয়, তার মধ্যে চিকিৎসা একটা রাইট। অর্থাৎ চিকিৎসা কিন্তু আমি দাবি করব না, চিকিৎসা আমার অধিকার। এখন আসেন যে আমি যে সময় বসে কথা বলছি তখন যদি আমি তাকাই যে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় চিকিৎসার অবস্থাটা কি। আমাদের এখানে চিকিৎসক আছে, আরও তৈরি হচ্ছে। আমাদের এখানে চিকিৎসা বলতে অনেক সময় আমরা মনে করি যে শুধু বোধহয় চিকিৎসক তৈরি হলেই চিকিৎসা হবে। আসলে চিকিৎসা হচ্ছে একটা ব্যবস্থাপনা, এটা কমপ্লিট প্যাকেজ। আপনি জানেন একজন চিকিৎসক তার সহযোগীদের নিয়ে একটা টিমের মাধ্যমে কাজ করে, তাহলে এই টিমটা সক্রিয় থাকতে হবে, সুন্দরভাবে টিমটা তৈরি হতে হবে। আর সবসময় আমরা জানি যে আমরা টার্গেট করি আমাদের সমস্যাটা কোথায়, অর্থাৎ প্রবলেম ওরিয়েন্টেড প্রোগ্রাম। আমরা বোধহয় অনেক দিন ধরেই ভুলে গেছি যে আমরা টার্গেট কি করব। যেভাবে টার্গেট করতে হয় সেভাবে আমরা করি না। আর টার্গেট করতে পারলে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থার জন্য যে বাজেট আমরা দেখে আসছি দীর্ঘকাল ধরে, এই বাজেটটা কিন্তু উপেক্ষিত। টোটাল জিডিপির সাথে তুলনা করে বলেন অথবা বাজেটের সাথেই বলেন, তাহলে প্রথমে আমাদের বাজেট সমস্যা আছে। দ্বিতীয় হলো বাজেটটা যে ব্যবস্থাপনায় ব্যবহার হবে সেখানে আমরা প্রতিনিয়তই দেখছি যে কী ধরনের দুর্নীতি, অনিয়ম এবং বিভিন্ন ধরনের অযোগ্য জায়গায় এই বাজেটগুলো চলে যাচ্ছে। তাতে করে এই স্বল্প বাজেটও কিন্তু সঠিকভাবে ব্যবহার হচ্ছে না। তো এই যদি হয় অবস্থা, তাহলে চিকিৎসার যেহেতু দুটো প্রধান অংশ, একটা হচ্ছে চিকিৎসা প্রদান করা, আরটা এটাকে ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা, সব কিছুই কিন্তু একটু গোল পাকিয়ে গেল। ন্যাচারালি আমি তখন চিকিৎসক হিসাবে যখন বিবেচনা করব, আমি চাইব আমার সমস্যাকে সামনে রেখে সুন্দর একটা ব্যবস্থাপনা আসুক, যেটা আমি একজন চিকিৎসক নিশ্চিন্তে মেধা এবং যোগ্যতার মাধ্যমে আমরা সেটা প্রয়োগ করব। আমরা মেধা যোগ্যতার কথা বলি, কিন্তু মূলত আমাদের রিফ্লেকশনে আমরা দেখছি যে মেধা, যোগ্যতা, সিনিয়রিটি এগুলো কোনো কিছুই তোয়াক্কা না করে স্বাস্থ্য ব্যবস্থা চলছিল। অন্যান্য ব্যবস্থাপনা নিয়ে যেমন কথা শুনছেন, আপনি নিশ্চয়ই দেখছেন যে স্বাস্থ্যর এই ব্যবস্থাপনার মধ্যে অনেকগুলা আমাদের গড়মিল আছে, প্রবলেম আছে। এখন বর্তমান প্রেক্ষাপটে বসে যখন আমি স্বাধীনভাবে চিন্তা করতে পারছি যে আমার চিকিৎসা ব্যবস্থা এমন হওয়া উচিত, আমার বাজেট এমন হওয়া উচিত এবং যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় থাকা উচিত, তাহলে নিশ্চয়ই আমি এখন ফোকাস করে বলতে পারবো এই সমস্ত কিছুকে একটা সুন্দর সংস্কারের মাধ্যমে এগিয়ে নিয়ে আসতে হবে। আমরা অনেক সময় খুব বেশি নেগেটিভ বলি, আমি নেগেটিভের মধ্যে একটা পজিটিভ জিনিস কিন্তু দেখি। আমি যখন থেকে ডাক্তার হলাম তারপর থেকে আমি খেয়াল করছি ইপিআই বলে যে প্রোগ্রামটা বাংলাদেশে হয়,
টিকাদান প্রকল্প, এটা কিন্তু যথেষ্ট সুন্দরভাবে এগিয়েছে এবং বিশ্বের মানচিত্রে আমরা অনেক সময় বলতে পারি যে আমরা এই ক্ষেত্রে অনেকখানি সফল, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি। সেইটার ক্ষেত্রে কিন্তু লোকবল নয়, সঠিক মানুষকে সঠিক জায়গায় দেওয়া, সঠিক সময় ফোকাস করা এবং বাজেটকে যুক্তিযুক্ত করা এবং যথাযথ ব্যবস্থা করা। আমার আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমি বাংলাদেশ লাং ফাউন্ডেশনে কাজ করি। ফাউন্ডেশনে কাজ করলে একটা সুবিধা হলো, এই লাং ফাউন্ডেশন হচ্ছে লাং হেলথের উপর কথা বলে, কাজ করে। আমরা কিন্তু শুধুমাত্র চিকিৎসকদের জন্য করি না, আমরা যারা চিকিৎসা গ্রহণ করে, অন্য পার্টি যারা চিকিৎসা গ্রহণ করে তাদেরকে উদ্বুদ্ধ এবং তাদেরকে সেন্সিটাইজ করার জন্য আমরা কাজ করি। একই সাথে কাজ করতে গেলেই কিন্তু বোঝা যায় সমস্যা কোথায় কোথায় আছে। আমরা সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়েছিলাম আগের সিস্টেমে, যখন রাজনীতি, সমাজনীতি, চিকিৎসা সব একাকার হয়ে যায়, অবৈধভাবে হয়, তখন কিন্তু কাজ আর আগানো যায় না। আপনি বলেছেন পরিবর্তিত পরিস্থিতিতে আমি কিন্তু স্বাধীনভাবে ওই কাজগুলো যেগুলো টার্গেট নিয়ে আমি আগাবো, অনেস্টলি সেখানে নিশ্চয়ই কাজ করতে পারবো। পরিবর্তিত এই পরিস্থিতিতে আমার মানে দাবি হলো, চিকিৎসক হিসাবে আমি যেন আমার কাজটা করতে পারি স্বাধীনভাবে। একজন চিকিৎসা গ্রহণ করবে, সেবা যারা গ্রহণ করবে, তারা যেন আমার কাছে সুন্দরভাবে সরকারি প্রতিষ্ঠান বলেন, বেসরকারি প্রতিষ্ঠান বলেন, সেখানে এসে তার সেবাটা নিতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে সরকারি এবং বেসরকারি মিলেই টোটাল স্বাস্থ্য ব্যবস্থা, এর মধ্যে একটা সমন্বয় থাকতে হবে। সরকারি ব্যবস্থাপনাটা সুন্দর করতে হবে, সাবলীল করতে হবে এবং নির্বিঘ্নে হতে পারে এমন হতে পারে। সরকারি এবং বেসরকারির মধ্যে যে বিভিন্ন রকম তফাৎ দেখি, এই তফাৎটা যেন না থাকে এবং রাষ্ট্র যেন তার যে নাগরিকের যে অধিকার চিকিৎসা, সেই অধিকার নিশ্চিতকল্পে যত রকমের কাজ আছে সেগুলো করবে। রাষ্ট্রের কিন্তু দায়িত্ব আছে যে সুধীজন বা বিভিন্ন বিশেষজ্ঞরা যা কিছু বলবে সেটাকে সমালোচনা হিসেবে না নিয়ে, সেটাকে আমলে নিয়ে সকল পক্ষের সাথে আলাপ করে সুন্দর বাংলাদেশ, সুন্দর সুস্বাস্থ্য নিশ্চিত করবে। খুব চমৎকারভাবে আপনি বলছিলেন এবং আমি খুব মুগ্ধ হয়ে আসলে আপনার কথা শুনছিলাম যে আসলে কিভাবে হচ্ছে আমরা হচ্ছে রাষ্ট্রের দিকে একজন চিকিৎসক হিসেবে কিভাবে আসলে আমরা সেখানে সহযোগিতা করতে পারি এবং সেখানে নিজের স্বাধীন চিন্তা ভাবনাটা সবচেয়ে বেশি জরুরি। এবার একেবারে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে আসছি, আমি হচ্ছে আলী হোসেন স্যারের কাছে যেতে চাই। এই যে সমস্ত একটা যে আলোচনার বিষয়গুলো চলে আসলো আমাদের কাছে, একটু জানতে চাই আপনার কাছে আপনার মতামত কি এই সকল বিষয়, একটা সারমর্ম আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আসলে এই স্বাধীন দেশে বর্তমান যেমন দ্বিতীয় বছর স্বাধীন হলাম, স্বাধীন দেশে চিকিৎসা ব্যবস্থা সংস্কার করতে হলে আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে পেশা এবং রাজনীতি দুটো একসাথে কখনোই চলতে পারে না, দুটাকে সম্পূর্ণ আলাদা করতে হবে। দ্বিতীয় হচ্ছে যোগ্যতম ব্যক্তিকে যোগ্য জায়গায় দিতে হবে এবং আমরা এতদিন খেয়াল করেছি যে অযোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় বসে আছে, সেজন্য কিছু হয়নি। আর তৃতীয় হচ্ছে সব নাগরিককে দেশেই চিকিৎসা নিতে হবে, এই জিনিসটা করতেই হবে। আমরা দেখতে পাই যে আজকে সিঙ্গাপুর চলে যাচ্ছে, কালকে থাইল্যান্ড চলে যাচ্ছে, এই জিনিসটা বন্ধ করতেই হবে, আদারওয়াইজ কিন্তু এটা উন্নতি হবে না। আমরা যতই বলি চিকিৎসা ব্যবস্থা উন্নতি হবে, কখন হবে? যখন আমি আপনি সবাই সরকারি হাসপাতালে যাব, তখন আমরা দেখতে পাবো অনিয়মটা কোথায় হচ্ছে, যোগ্য ব্যক্তি যোগ্য যা আছে কি না, তাহলে এটা বাছ বিচার করে একটা রিফরমেশন করা সম্ভব। তো আমি মনে করি যে আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা চিকিৎসকরা আমরা আমাদের পেশাই থাকবো, আমরা রাজনীতিকে চিকিৎসা আনবো না, যোগ্য ব্যক্তির যোগ্য জায়গায় রাখবো এবং সকলে দেশের প্রতিটা নাগরিক এই দেশেই চিকিৎসা নেবে, এই মনোবৃত্তি যদি আমাদের থাকে তাহলেই সম্ভব এই চিকিৎসা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে নতুন করে ঢেলে সাজানো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে স্যার। খুব সুন্দর করে চমৎকারভাবে আপনারা দুজনেই বললেন যে আসলে কিভাবে স্বাধীন চিন্তা ভাবনা থাকলে আসলে স্বাধীনভাবে চিকিৎসা দেওয়াটাও সম্ভব। শুধুমাত্র রোগীর কাছ থেকে এটা এক্সপেকটেশন আমরা করতে পারি না যে রোগীরা স্বাধীন চিকিৎসা চায়, যেমন তাদের এটা চাওয়া ঠিক তেমনই একজন চিকিৎসক হিসেবে আমাদের চাওয়া আমরা যাতে স্বাধীন চিকিৎসাটা দিতে পারি। সেখানে আসলে কোনো রাজনীতি এবং হচ্ছে কোনো রকম অন্যরকম আলাপ এখানে আসলে হবে না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, আপনাদের মূল্যবান সময়গুলো আসলে আমাদেরকে দেবার জন্য আজকে। ধন্যবাদ। দর্শক, এই ছিল অ্যারিস্টো ফার্মার সৌজন্যে আজকের বিশেষ আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।